শুভ সকাল এবং স্বাগত সবাইকে চোখের ভেতর বাইরের সমস্যা এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে আরটিভির নিয়মিত স্বাস্থ্য আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আমাদের আয়োজনের প্রতি পর্বে আমরা চোখের কিছু নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলে থাকি এবং জানবার চেষ্টা করে থাকি কি করে সেই সমস্যাটি এড়ানো যায় বা পরিত্রাণ পাওয়া যায়। আজও আমরা তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চোখের স্ট্রোকের প্রয়োজনীয় পরামর্শ। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চোখের স্ট্রোক। স্ট্রোক শব্দটি শুনলেই কিন্তু আসলে অনেকে মনে করে থাকেন যে সেটি একেবারে ব্রেনের সাথে সম্পর্কিত। আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে চোখের স্ট্রোক বলতে আসলে কি বোঝায়। ধন্যবাদ আপনাকে। চোখের স্ট্রোক, আমি প্রথমে বলছেন যে ব্রেন স্ট্রোক, হ্যাঁ আমি ওখান থেকে শুরু করতে চাই। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ আমরা সবাই ব্রেন স্ট্রোক সম্পর্কে একটু পরিচিত, তো চোখের স্ট্রোকটা আমাদের কাছে সবার কাছে নতুন। তো ব্রেন স্ট্রোকে এবং আবার অনেকে হার্ট অ্যাটাক বা অনেকে মাইক্রো ইনফ্রাকশন বা এমআই, যে প্রসিডিউরে যে প্যাথোলজি নিয়ে এই রোগগুলো হয় হার্ট বা ব্রেনে, হ্যাঁ ব্রেন স্ট্রোকে, তো সেই একই প্যাথোলজি একই মেকানিজম কিন্তু চোখেও হয়। তো ব্রেন স্ট্রোকে আমরা সাধারণত যেটা বুঝি যে আপনার রক্তনালীতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে অথবা রক্ত নালী ছিঁড়ে গিয়ে যদি কখনো যে রোগটা হয় ব্রেনের মধ্যে, সেটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। সে একই রকম চোখের মধ্যে আমাদের রক্তনালী আছে, ধমনী আছে, শিরা আছে। তো ধমনীতে বা শিরাতে কখনো যদি আপনার রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে বা রক্ত নালী ছিঁড়ে গিয়ে যে রোগটা হয়, সেক্ষেত্রে আমরা চোখে বলি চোখের স্ট্রোক। কি কারণে হচ্ছে এই চোখের স্ট্রোক? যেহেতু এটা রক্তনালীর রোগ, শরীরের অন্যান্য অঙ্গের যে রক্তনালীর রোগগুলো আছে, হার্টে বলেন বা ব্রেনে বলেন, সেই একই রিস্ক ফ্যাক্টর, একই ঝুঁকি যেগুলো আছে, সেই একই ঝুঁকিগুলো চোখের ক্ষেত্রেও বিদ্যমান। যেমন ধরেন হাইপার টেনশন আমরা বলি, উচ্চ রক্তচাপ, তারপর ডায়াবেটিস, এই দুটো খুব কমন রোগ। এই রোগ দুটো যাদের থাকে তাদের ব্রেন, হার্ট, কিডনি এবং সাথে সাথে চোখও এফেক্টেড হবে। এছাড়া বয়স বাড়লে আবার আরেকটা হচ্ছে আপনার হাইপারলিপিডিমিয়া বা ডিসলিপিডিমিয়া, বা বাংলা বলতে গেছিলাম যে কোলেস্ট্রল যাদের বেশি, রক্তে যাদের চর্বির পরিমাণ বেশি থাকে, তারাও এই রোগের ঝুঁকিতে থাকে। এছাড়া আপনার টাইপ এ পার্সোনালিটি বা আদার্স কিছু আপনার আমাদের লাইফস্টাইলের কারণে, সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ এইসব রোগ। এর পারিবারিক ইতিহাস কি এটার সাথে আসলে সম্পর্কিত কিনা? হ্যাঁ, যাদের আমরা বলি থাকি যাদের বাবা মায়ের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হাইপারটেনশন হবে টুডে অর টুমরো। হ্যাঁ, তো সেক্ষেত্রে পারিবারিক একটা ইতিহাস তো অবশ্যই থাকবে। নিশ্চয়ই। একজন ব্যক্তির চোখে স্ট্রোক হয়েছে, সেটি আসলে তিনি কিভাবে বুঝতে পারবেন? চোখে স্ট্রোক যদি হয়, যেটা হবে যে আপনার হঠাৎ করে পেইনলেস লস অফ ভিশন। আচ্ছা, হ্যাঁ, হঠাৎ করে চোখে দেখবে না, অন্ধকার হয়ে যাবে, সব কিছু অন্ধকার হয়ে যাবে। এটা হঠাৎ করে হবে, আগে থেকে বোঝার অনেক সময় উপায় থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা মনে করি যে আপনার ব্রেনের ক্ষেত্রে আমরা যেটা বললাম ট্রানজাইন্ট ইসকেমিক অ্যাটাক যেটা বলি আমরা, হ্যাঁ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, হ্যাঁ বা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেল। সেম টু আপনার চোখের ক্ষেত্রে হতে পারে, হঠাৎ করে একটু ঝাপসা দেখছি আমি, কয়েক সেকেন্ড পরে চোখ ডলাডলি করলাম, ঠিক হয়ে গেছে। এটা একটা থাকতে পারে। আর অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই, হঠাৎ করে হবে। সেক্ষেত্রে কি ব্যথা থাকবে কিনা? না, এখানে ব্যথা থাকবে না, কোনো ব্যথা হবে না। আর কোনো লক্ষণ উপসর্গ? না, তেমন কোনো উপসর্গ নেই। আপনি হঠাৎ করেই ঝাপসা হয়ে যাবে, অন্ধকার দেখবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে চোখের স্ট্রোক যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, এর কি কি ধরন রয়েছে? যেহেতু যে রক্তনালীর বিষয়টা আসছে এখানে, রক্তনালীর রোগ, এখানে আমরা জানি রক্তনালীতে দুই ধরনের থাকে, একটা ধমনী, একটা শিরা, আর্টারি বা ভেইন আমরা ইংরেজিতে বলে থাকি। তো যদি আর্টারি বা ধমনীর যদি আপনার এটা অক্লুশন হয়, এটা আমরা বলি আর্টেরিয়াল অক্লুশন, যেটা আবার দুই ধরনের, আপনার সেন্ট্রাল আর্টেরিয়াল অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটিনা আর্টেরিয়াল অক্লুশন। মানে যদি আপনার মেইন আর্টারিতে যদি এটা রোগটা হয়, সেটা আমরা সেন্ট্রাল বলি, আর যদি ব্রাঞ্চে হয় তাহলে ব্রাঞ্চে বলে থাকি। সেম টু আপনার ভেইনে বা শিরাতে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বলে থাকি। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিতে পারি দর্শকদের। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আপনার নর্মাল একটা রেটিনার ছবি।
আমরা যে নর্মাল পিকচারটা দেখেই এখানে আপনার দেখতে পাচ্ছেন একপাশে পুরো বৃত্তের মধ্যে একপাশে আছে আপনার একটু হলুদ অংশ, এটাকে আমরা বলি অপটিক নার্ভ। আচ্ছা, হ্যাঁ, চোখের যে নার্ভ এটা থেকে বের হচ্ছে কিছু আপনার রক্তনালী দেখতে পাচ্ছেন বের হয়ে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। মাঝখানে যে সেন্টার পয়েন্টটা একটু রেডিশ আকারে রেখা আছে, এটা হচ্ছে ম্যাকুলা। আচ্ছা, এটাকে আমরা চোখের সেন্টার বলে থাকি। পরবর্তী ছবি আমরা যদি দেখি, এই যে এই ছবিটা দেখেন, আগের ছবিটা যে একটু পুরাটা যে একটু লাল একটা আবহাওয়া ছিল সেটা এখানে কমে গিয়েছে, কমে কি গেছে, একটু পেল হয়ে গেছে। হ্যাঁ, আবার সেন্টার পয়েন্টে একটু রেডিশ আছে। তো এটা কখন হয়? এটা যখন আমরা যে মেইন আর্টারি যেটা আমাদের আছে এটা যদি ব্লক হয়ে যায়, হ্যাঁ, কোনো কারণে সেই ব্লক হয়ে গেলে তখন আমরা এই ছবিটা পাই, তখন আমরা এটা বলি সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন, এই রোগটার নাম। পরবর্তী ছবি যদি আমরা দেখি, এটা হচ্ছে বিআরবিও বলি আমরা, বান্স রেটিনাল ভেইন অক্লুশন, যেখানে হচ্ছে কি মেইন ভেইন না, একটা উপরের যে অংশটুকু দেখুন এখানে একটু রক্ত ছড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বান্স রেটিনাল ভেইন অক্লুশন, রেটিনাতে আপনার রক্ত ছড়িয়ে পেয়েছে একটা অংশে, উপরের অংশে। পরবর্তী ছবি যদি আমরা দেখি, এখানে দেখেন যে আগের ছবিটা দেখা ছিল এক পাশে উপরের দিকে রক্ত ছড়িয়েছে, কিন্তু এটাতে উপরে নিচে সব জায়গায় রক্ত ছড়িয়ে আছে। এটা কখন হয়? যখন আমার সেন্টার ভেইন, আমাদের যে মূল ভেইনটা আছে, এটা যখন অক্লুশন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন এই রোগটা হয়, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। নিশ্চয়ই। পরীক্ষা নিরীক্ষার বিষয় আমরা যদি একটু আপনার থেকে জানতে পারি যে এই যে চোখের স্ট্রোকের কথা বলছি, এটি আসলে নিশ্চিত করবার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়? আচ্ছা, প্রথমে আপনি যখন আপনার ডক্টরের কাছে আই স্পেশালিস্ট যাবেন, উনি আপনার চোখে একটা ড্রপ দিবে, ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করবে, আমরা যেটা পিপল ডাইলেট বলি, ওটা করার পরে উনি একটা ইনস্ট্রুমেন্ট, এটা হতে পারে যেটা লেন্স আছে, আমরা আবার ইন্টার অপথলমোস্কোপি করে থাকি, এর মাধ্যমে উনি দেখবেন প্রথমে। আচ্ছা, দেখার পরে উনি কিছু পরীক্ষা করে থাকেন। প্রথমে আমরা ডকুমেন্টেশন হিসেবে একটা ছবি, এরকম একটা ছবি তুলব, তারপরে আপনার ওসিটি বলি, চোখের আপনার সিটি স্ক্যান যেটা বলা হয় আর কি, চোখের সিটি স্ক্যান, ওটা আমরা বলে থাকি ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। এটা সাধারণত আমরা করে থাকি ম্যাকুলা, আমরা যে সেন্টার পয়েন্টে যদি আমি দেখালাম। হ্যাঁ, এই রোগটা তো অনেক সময় হয় কি, বিশেষ করে ভেইন অক্লুশনে যেটা হয়, আপনার ম্যাকুলাতে পানি জমে। আচ্ছা, পানি জমলে আমাদের আবার কিছু চিকিৎসার প্রয়োজন হয়। এটা আছে কিনা, পানি জমেছে কিনা, কতটুকু পানি আছে, এটা আমরা ওই টেস্টের মাধ্যমে চোখের সিটি স্ক্যান অথবা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, অথবা আমরা যেটা বলি ওসিটি বলতে, ওসিটি ম্যাকুলা করব। আবার কারো কারো ক্ষেত্রে আমরা চোখের অ্যাঞ্জিওগ্রাম করে থাকি, যেমন আমরা হার্টের অ্যাঞ্জিওগ্রাম নাম শুনেছি, আমাদের চোখের অ্যাঞ্জিওগ্রাম হয়। হ্যাঁ, চোখের অ্যাঞ্জিওগ্রাম করে আমাদের রোগটা নির্ধারণ করতে হয় এটা কোন স্টেজে আছে। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি, প্লিজ। আচ্ছা, এই ছবিটা প্রথমে আমরা এই বামের যে ছবিটা আছে, এটা যদি তাকাই, দেখুন যে এটা হলো আপনার ওসিটি ম্যাকুলা একটা ছবি। আমরা জানি রেটিনাতে 10টা লেয়ার আছে, এটা খুব পাতলা। এটা এই ছবিতে খুব বড় করে দেখিয়েছে, সিটি স্ক্যানের মতো, তো এটা অনেক বড় করে দেখিয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে। এই যে মাঝখানে একটু ঢেউর মতো, নৌকার মতো ঢেউর মতো আছে, এটা ম্যাকুলা বলা হয়। এই ছবিটা যে প্যাটার্ন দেখেন, যে শেপে আছে, এই ছবিটাতে কিন্তু সেই শেপে নাই, এখানে মাঝখানে দেখেন যে ফুলে গিয়েছে, ভিতরে পানি জমে গিয়েছে, তখন আমাদের এখানে একটু চিকিৎসার প্রয়োজন হবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে এই যে বলছিলেন যে চোখের এনজিওগ্রাম, বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা হার্টে যেমন আপনার এনজিওগ্রাম আমরা করে থাকি, যেটা হয় যে একটা ডাই দিয়ে চেক করতে হয়। হ্যাঁ, সেই মুহূর্তে আমরা যেটা করি, চোখের এনজিওগ্রাম যখন করি, তখন আমরা হাতের মধ্যে একটা ডাই দিই, একটা ইনজেকশন বলতে পারেন, একটা ইনজেকশন দিই, একটা ওষুধ দিই, ওষুধটা আমাদের ভেনের মাধ্যমে চোখে চলে যাবে। তখন যখন চোখে যায়, চোখের যে রক্তনালীগুলো আমরা রেটিনাতে দেখালাম, বলেছেন চোখের ওখানে প্রবাহিত হবে, তখন আমরা ছবি তুলব। আচ্ছা, হ্যাঁ, যে ছবিটা আমরা দেখিয়েছি, এরকম কয়েকটা অনেক, মানে প্রতি সেকেন্ডে আমাদের ছবি তুলতে হয়। হ্যাঁ, কোন সেকেন্ডে কত মিনিটে ছবিটা তুললাম, ওটা আপনার রক্তনালী কীভাবে প্রবাহিত হচ্ছে, কোথাও ব্লক হয়েছে কিনা, তাহলে আমরা তখন ওই ছবির মাধ্যমে বুঝতে পারবো। নিশ্চয়ই। আমরা যে চোখের স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, এই চোখের স্ট্রোক নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখের স্ট্রোকের প্রয়োজনীয় পরামর্শ নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম চোখের স্ট্রোকের প্রয়োজনীয় পরামর্শ নিয়ে। আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফিরছি আলোচনায়।
বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম অনেকগুলো বিষয় বলছিলেন চোখের স্ট্রোকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে চোখের রক্তক্ষরণ কিংবা আসলে চোখের স্ট্রোক, এই ক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি চালু আছে আমাদের দেশে? খুব সুন্দর প্রশ্ন। যেহেতু আমি প্রথমে বলেছি এটা কয়েকটা ধরন আছে। এটা আর্টারি হতে পারে, মানে ধমনীতে হতে পারে বা শিরাতে হতে পারে। তো ধমনীতে যেটা হয় যে আর্টারি অক্লুশন, এটা একটু খারাপ এই কারণে যে আমাদের আর্টারি যখন মেইন আর্টারি যখন অক্লুশন হয়ে যায় তখন পুরো চোখে কিন্তু রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো চোখের যে রেটিনা, এটা কয়েক মিনিট রক্ত প্রবাহ বন্ধ হলে এটা কিন্তু ফাংশনলেস হয়ে যায়, মানে পরবর্তীতে চিকিৎসা করে অনেক সময় উন্নতি করা যায় না। কারণ হচ্ছে আপনার যখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় মানুষজন অন্ধকার দেখে, কিন্তু আমাদের কাছে আসতে কিন্তু দেরি করে, সাথে সাথে কিন্তু আসা যায় না। যেমন মানুষজন কাজকর্ম থাকে বা বাসায় থাকলো, হঠাৎ করে একটা অন্ধকার দেখছে, সে কিন্তু সাথে সাথে আমাদের কাছে আসবে না। এখানে সময়টা কিন্তু ফ্যাক্টর। নিশ্চয়ই। তো আমরা যদি আর্লি স্টেজে আসা যায়, আমাদের কিছু প্রচলিত চিকিৎসা আছে যেগুলো ট্রায়াল বেসিসে আছে। আমরা টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর বলি, টিপি যেটা বলা হয়, এটি অনেকাংশে কাজ করতে পারে। তবে এটা খুব আর্লি স্টেজে আসতে হবে, 4-5 ঘন্টার মধ্যে আসতে হবে পেশেন্টকে। আর আমরা যদি বাসায় থেকে থাকে, এক্ষেত্রে আমরা বলবো যে একটু ম্যাসেজ করার জন্য, যেহেতু আমাদের এখানে রক্তনালী ব্লক হয়ে গিয়েছে। আচ্ছা। তো যদি আমরা মেসেজের মাধ্যমে চোখে যে আমরা যে ডলাডলি করি, মেসেজ করি, মেসেজের মাধ্যমে কখনো যে রক্তনালীটা ছুটে যায়, আচ্ছা, হ্যাঁ, এটা লাগলে যদি ছুটে যায় তাহলে হয়তো একটু ইমপ্রুভ করতে পারে। কিছু ব্লাড থিনার ফ্যাক্টর আছে, এগুলো আবার অনেকাংশে রিস্ক ফ্যাক্টর, অন্যান্য কমপ্লিকেশনও আছে। তবে এগুলো অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। নিশ্চয়ই। আর যেটা আমাদের ভেন অক্লুশন আমরা 2-3 ধরনের বলেছি, একটা ব্রাঞ্চ বলেছি, একটা সেন্ট্রাল বলেছি। সেন্ট্রাল আপনি দেখে পেয়েছেন যে পুরো রেটিনাতে রক্ত ছড়িয়ে পড়েছে। ব্রাঞ্চে বলেছি একটা পাশে রক্ত ছড়িয়ে পড়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা যে ওসিটি করি বা এনজিওগ্রাম করি, করার পরে আমরা চোখের ভিতরে ইনজেকশন দিই। আচ্ছা। হ্যাঁ, খুব ভালো ইনজেকশন বাংলাদেশে এগুলো আমরা দিচ্ছি, যেগুলো 4-5 রকম ইনজেকশন আছে। পেশেন্ট টু পেশেন্ট আমরা ভেরি করি কোন পেশেন্ট কোনটা দিব, কার জন্য কোনটা কার্যকর, আমরা যারা চিকিৎসক আছেন এটা নির্ধারণ করে থাকি। আমরা প্রথম অবস্থায় প্রতি মাসে একটা করে ইনজেকশন দিই। কয়েক মাস দেওয়ার পরে আমরা রোগীকে আবার ফলো আপ করি, স্ক্যান করে দেখি কি অবস্থায় আছে। পরবর্তীতে আমরা আবার চোখের এনজিওগ্রাম করে থাকি। এনজিওগ্রাম করার পরে আমাদের কারো ক্ষেত্রে আবার লেজার করতে হয়। আচ্ছা। রেটিনা লেজার করতে হয়। এই দুইটা আমরা চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। আবার কারো ক্ষেত্রে দেখে যে আমাদের কাছে প্রথম অবস্থায় আসলো না, একটা কমপ্লিকেশন যেটা হয়, নিউ ভেসেল তৈরি হতে পারে পরবর্তীতে গিয়ে, ওখান থেকে আবার ছিঁড়ে গিয়ে আরও পুরো রক্ত আপনার চোখের ভিতরে ছড়াই পড়তে পারে এবং পুরো অন্ধ হয়ে যেতে পারে পেশেন্ট। সেক্ষেত্রে আমরা কখনো আবার সার্জারি, মানে অপারেশন করে রক্তগুলো রিমুভ ছড়াতে হয়। এই যে বলছিলেন অনেকগুলো ধরনের কথা বলছিলেন চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে আসলে লেজার এবং ইনজেকশন এটি আসলে কিভাবে কাজ করে এই চোখের স্ট্রোকের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে? আচ্ছা, ইনজেকশন যেটা করে আমরা যে ম্যাকুলার ছবিটা দেখালাম, ওখানে পানি জমে গিয়েছে। ইনজেকশন দিলে হবে কি, আমাদের ম্যাকুলাটা কি, ম্যাকুলাটা হচ্ছে আপনার চোখের সেন্টার যেটা বলছি, যখন চোখের ভিতরে আলো গিয়ে ওখানে পড়ে, ওখান থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। তো সেন্টার যে ম্যাকুলা যদি মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, ওখানে যে পানি জমে যায়, তাহলে ওটা যে নর্মাল যে ফাংশন করার কথা ওটা করতে পারবে না, তাহলে পেশেন্ট দেখবে না। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই থিকনেসটা কমানো, ওইটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। ইনজেকশনের মাধ্যমে আমরা ওই পানিটা কমিয়ে এই ম্যাকুলার যে নর্মাল যে শেপটা আছে ওটা আনার চেষ্টা করি। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা আপনি বলছেন যে লেজার। লেজারটা হচ্ছে কি, যখন একটা জায়গায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, ওদের চোখ কী করে আপনার একটা হরমোন রিলিজ, ভিএসএফ হরমোন রিলিজ করে আপনার ওখান থেকে রক্ত প্রবাহ বৃদ্ধি করার জন্য ওই যে জায়গায় রক্ত পৌঁছাতে পারছে না, ওখানে নতুন রক্তনালী তৈরি করে। আচ্ছা। হ্যাঁ, এই রক্তনালী, নতুন যে রক্তনালীগুলো তৈরি হয়, এগুলো সমস্যা হচ্ছে এগুলো আপনার ভঙ্গুর থাকে। মানে এগুলো ফ্রাজাইল থাকে, সহজে এগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ওখান থেকে রক্তক্ষরণ হয়। এটা একটা বিষয়। আবার অনেক সময় দেখা যায় আর একটু পরবর্তীতে গিয়ে এই রক্তনালীগুলো রেটিনা তো হয়ই, প্লাস আমাদের চোখের সামনের দিকে, চোখের যে অ্যাঙ্গেল, আমরা আইরিশ অ্যাঙ্গেল বলি, আইরিশ আছে সামনের দিকে, আপনি জানেন, এই আইরিশে চলে আসে। যখন অ্যাঙ্গেল বা আইরিশে যখন রক্তনালী নতুন করে তৈরি হবে, তখন আমাদের যে চোখের পানি আছে, অ্যাকুয়াস হিউমার, এটার যে প্রবাহ তৈরি হওয়া এবং এটা ড্রেনেজ হওয়ার যে চ্যানেল আছে, ওইটাতে হ্যাম্পার করে। তখন হয় কি, চোখের প্রেশার বেড়ে যায়। এই রোগটাই বলি আমরা গ্লুকোমা। এই ক্ষেত্রে আমরা বলবো নিউভাস্কুলার গ্লুকোমা। ওটা আবার খুব খারাপ রোগ, যাদের নিউভাস্কুলার গ্লুকোমা হয় সেটা আবার ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এবং একসময় গিয়ে পেশেন্ট যদি আমাদের কাছে রেগুলার ফলো আপ না করে, না আসে, তখন একসময় গিয়ে হবে চোখে প্রচণ্ড ব্যথা হবে। হ্যাঁ, এবং এত ব্যথা হয় যে অনেক সময় আমাদের একেবারে লাস্ট স্টেজে গিয়ে চোখ উঠে ফেলতে হয় অনেক পেশেন্টের। আচ্ছা।
হ্যাঁ, অর্থাৎ সেই ব্যথার তীব্রতা অনেক অনেক বেশি সহ্য করতে পারবে না। যেমন পেশেন্ট আমাদেরকে অনুমতি দিবে যে দরকার আপনি চোখটা উঠাই ফেলেন, আমি সহ্য করতে পারছি না। সব হাসপাতালে কি আসলে এই চোখের স্ট্রোকের চিকিৎসা হয়? সব হাসপাতালে হয় বলা যাবে না, যেখানে আপনার রেটিনা সেট আপ আছে, রেটিনা ডক্টর আছেন, রেটিনা সেট আপ আছেন, সেসব হাসপাতালে হয়। সেক্ষেত্রে আসলে এই যে চোখের স্ট্রোকের যে সমস্যাগুলোর কথা বলছিলেন, এগুলোর যদি আসলে সঠিক সময়ে চিকিৎসা করা না হয়, কিংবা অনেক আসলে চিকিৎসকের শরণাপন্নই হচ্ছেন না, সেক্ষেত্রে পরবর্তীতে কি কি অসুবিধা তাদের দেখা দিতে পারে? যদি আমাদের কাছে না আসে, যে আমি আপনাকে যে কমপ্লিকেশন বা লেজারের ইম্পর্টেন্সটা বলতে গিয়ে, আমরা লেজার যেটা বলছিলাম যে এর আগে, লেজারটা আমরা কেন করছি, ওই যে রক্তনালীগুলো যে তৈরি না হয়, হ্যাঁ, আমরা ওই যেই জায়গাতে রক্তনালী তৈরি হচ্ছে ওই জায়গাগুলো আমরা বার্ন করে দিই লেজার দিয়ে, হ্যাঁ, যাতে এটা প্রোগ্রেসটা না হয়, হ্যাঁ, যাতে সামনের দিকে এসে কমপ্লিকেশন নিউভাস্কুলার গ্লুকোমার কথা বলছিলাম সেটা যদি না হয়। তো এই যে আমি বলছি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে, হ্যাঁ, আমাদের যে কমপ্লিকেশন পরবর্তী যাতে ব্যথা না হয়, গ্লুকোমা তৈরি না হয়, চোখ উঠে না ফেলতে হয়, সেই জন্য আমরা লেজার করে দিই। যে কমপ্লিকেশন, তাহলে ওখান থেকে চিন্তা করেন যে তো কমপ্লিকেশনটা আমাদের নিউভাস্কুলার গ্লুকোমা হবে, আবার চোখের ভিতরে মারাত্মক রক্তক্ষরণ হবে, যেটাকে আমাকে অপারেশন করা লাগতে পারে। আবার যেটা বললাম লাস্ট স্টেজে অনেক সময় চোখ উঠে ফেলতে হয়। এইগুলো হলো তার কমপ্লিকেশন, আপনার চোখের যে রক্তনালীর যে সমস্যাগুলো তার কমপ্লিকেশন। আবার আর্টারি অক্লুশন হতে আমাদের চোখে দেখবে না। ভেন অক্লুশনে বিশেষ করে সেন্ট্রাল রিটার্ন ভেন অক্লুশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট অনেকাংশ অনেক কম দেখে। তো আমরা চোখে চিকিৎসা করলেও অনেক সময় দেখা যায় যে আমরা আশানুরূপ ফল পাই না। কিন্তু একটা পেশেন্ট যখন আমার কাছে যখন আসে, ধরুন সে একেবারে কিছু দেখছে না, মাত্র সামনে থেকে হাত নাড়ালে বুঝতে পারে, হ্যান্ড মুভমেন্ট যেটা হাত নাড়ালে বুঝতে পারে, তো চিকিৎসা করার পরে সে আপনার আমার যে চার্ট আছে, চার্টে একটা দুটো লাইন পড়তে পারছে, হ্যাঁ, ইমপ্রুভ করেছে সে। আচ্ছা, হ্যান্ড মুভমেন্ট থেকে সে 660 বা 636 বা 624 যেটাই হোক আসছে, তো পেশেন্ট হ্যাপি না, কিন্তু আমি ডক্টর হ্যাপি। কেন হ্যাপি? কারণ হচ্ছে আপনার সেই চিকিৎসা না হলে কী হতো, সে পুরোপুরি অন্ধ হয়ে যেত, নাম্বার 1। নাম্বার 2, একসময় গিয়ে তার চোখটা উঠে ফেলতে হতে পারবে, চোখে ব্যথা বাঁধনা হতো, অন্তত এগুলো তো হচ্ছে না। এবং সে তার চলাফেরার জন্য, তার দৈনিক কাজ করার জন্য যে বিষয়টুকু দরকার সেটুকু আমরা ফিরিয়ে নিয়ে আসতে, আগের তুলনায় তো উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে আমরা হ্যাপি। অনেক সময় বলে যে রেটিনা চিকিৎসা করলে উন্নতি হয় না, আমি এটা মানতে নারাজ। উন্নতি অবশ্যই হয়, হয়তো একেবারে নর্মাল 6 ভিশন যেটা বলি আমরা, ওটা না হলেও অন্তত চলাফেরার জন্য 624, 636 যতটুকু আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য ততটুকু যদি আমরা প্রিজার্ভ করতে পারি ভিশন, ততটুকু আমরা অ্যাকচুয়ালি হ্যাপি। নিশ্চয়ই। ঢাকা আই কেয়ার হসপিটালে এই যে আমরা কথা বলছিলাম চোখের স্ট্রোক, এর আসলে প্রয়োজনীয় চিকিৎসার যা যা দরকার সব কিছু নিশ্চিত করা সম্ভব হয় কিনা, এবং রোগীরা আসলে যেটা জানতে চান সেটি হচ্ছে একেবারে দ্রুততম সময়ের মধ্যে সেই চিকিৎসা পদ্ধতি নিশ্চিত হয় কিনা। জি, আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতালে সব ব্যবস্থা আছে। বিশেষ করে আমরা যারা আছি সাথে সাথেই অ্যাটেন্ড করতে পারছি, চোখে পরীক্ষা করতে পারছি, প্লাস ইনজেকশন বলেন, লেজার বলেন বা অপারেশনের প্রয়োজন হলে সব ব্যবস্থাই আছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই। যাদের আসলে চোখের স্ট্রোক হচ্ছে কিংবা যাদের আসলে হয়ে গেছে বা যাদের আসলে ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই চোখকে নিরাপদ রাখবার জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? চোখে নিরাপদ রাখার জন্য আমাদের যে রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিগুলো যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে যাদের যদি ডায়াবেটিস থাকে বা চোখে আপনার রক্তচাপ, উচ্চ রক্তচাপ থাকে, সেগুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে। আর আপনার যে ওজন বৃদ্ধি, এটা অ্যাকচুয়ালি এটা একটা ফ্যাক্টর, ওজন কমাতে হবে। এবং আপনার যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, তাহলে হয়তো আমাদের এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। নিশ্চয়ই। যাদের আসলে লেজার বা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করছেন, তাদের ক্ষেত্রে ফলো আপটি আসলে আপনারা কীভাবে নিশ্চিত করেন? ফলো আপটা আমরা যেটা করি, প্রথম অবস্থায় প্রথম দিন দেখার পরে আমরা রোগীকে যদি কারো ইনজেকশন দেওয়ার প্রয়োজন, আমরা ওই দিনে ইনজেকশনটা দিয়ে দিই। আচ্ছা। তারপর আমরা তাকে 1 মাস পরে আসতে বলি। 1 মাস পরে আসি, আমরা নিজেরা দেখি প্রথমে কী অবস্থায় আছে, দেখার পরে আবার একটা ইনজেকশন দিয়ে দিই প্রয়োজন হলে। এভাবে পরপর 3 মাস কি কোনো জায়গায় 4-5 মাস দেখে, হ্যাঁ, দেখার পরে আমরা আপনার যে ইনভেস্টিগেশন আমরা ওসিটি বলছি, এটা করে দেখি যে তার ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে। এরপরে আমরা আবার প্রয়োজন হলে কারো ক্ষেত্রে এনজিওগ্রাম করে আমাদের যদি লেজার করার প্রয়োজন হয়, পরবর্তী আমরা লেজার করে থাকি। নিশ্চয়ই। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংয়ের বিষয়টি সেটি কীভাবে নিশ্চিত করেন? কাউন্সিলিং একটা বড় ফ্যাক্টর, কারণ হচ্ছে পেশেন্টকে আপনাকে আশ্বস্ত করতে হবে, ধৈর্য ধরে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। কারণ আপনি যদি 1 মাস আসলেন, পরের মাসে আসলেন না, তাহলে যে আমাদের যে একটা ধারাবাহিক যে চিকিৎসার আমরা যে প্ল্যান করেছিলাম, এটা ব্যাঘাত করবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
দর্শক, একজোড়া খালি চোখে আমরা কেবল বাইরের পৃথিবীকে দেখলেও একজন চিকিৎসক কিন্তু চোখের ভেতর এবং বাইরের দু অংশকেই দেখেন, বুঝেন এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকেন। তাই চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসাটি নিতে হলে আমাদের একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি সে কাজটি করা যায় তবে অবশ্যই আমাদের চোখ আর দৃষ্টিশক্তি সুস্থ, স্বচ্ছ, সতেজ থাকতে বাধ্য। সবশেষে সবার জন্য সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।